তো কেমন আছো সবাই? আচ্ছা, নারুতোর 4th গ্রেড শিনোবি ওয়ারের কথা তো তোমাদের সবারই মনে আছে, তাই না? পুরো শিনোবি ওয়ার্ল্ড মিলে একটা কমন অ্যানিমের মানে মাদারা ও ওবিতোর বিরুদ্ধে লড়ার জন্য একজোট হলো। এই অ্যালায়েন্স বা জোট তৈরি করার বিষয়টা আমার কাছে একদম পারফেক্ট আর লজিক্যাল মনে হয়েছিল। কিন্তু ব্রো, একটা ব্যাপার নিয়ে কি তোমরা কখনো মাথা ঘামিয়েছো? হঠাৎ করে যুদ্ধে নামানোর জন্য তাদের কাছে এত এত নিনজা কোত্থেকে এলো? একটু ভাবো তো। অ্যানিমেতে বলা হলো শিনোবি অ্যালায়েন্সে নাকি মোট ৮০,০০০ নিনজা ছিল। আমরা জানি মোট ৬টা গ্রুপ এই অ্যালায়েন্সে সৈন্য দিয়ে সাহায্য করেছিল। 5 গ্রেট নেশনস বা ৫টি বড় শিনোবি ভিলেজ এবং ল্যান্ড অফ আয়রনের সামুরাইরা। তো চলো আজকে ক্লাস 2 এর একটু অঙ্ক কষে দেখা যাক বিষয়টা আসলে কতটা সত্যি। ৮০,০০০কে ৬ দিয়ে ভাগ করলে অ্যালায়েন্স তৈরি করা প্রতিটি গ্রুপের ভাগে প্রায় ১৩,৩৩৩ জন করে সৈন্য পড়ে। আর হ্যাঁ, আমি কিন্তু মেন ভিলেজগুলোর জন্য এই সংখ্যাটা বেশ কমিয়ে ধরেছি, কারণ আমার মনে হয় সামুরাইদের সংখ্যা এর চেয়ে অনেক কম ছিল। ওয়ারারকে আমরা তাদের খুব একটা বেশি দেখিনি, তাই একটু বেশি হিসাব করলে প্রতিটি মেন ভিলেজে সহজেই ১৫,০০০-এর বেশি নিনজা থাকতে পারে। তবে তর্কের খাতিরে চলো আমরা ১৩,০০০ই ধরে নিই। এটাও মাথায় রেখো যে গেনিনরা কিন্তু এই যুদ্ধে অংশ নেয়নি। গেনিন বলতে যারা মূলত নিনজাদের সবচেয়ে নিচের র্যাঙ্ক, যার মানে হলো আসল নিনজাদের সংখ্যাটা আরো কম হওয়া উচিত। তুমি খেয়াল করলে দেখবে যুদ্ধে আমরা যত নিনজা দেখেছি তারা সবাই অন্তত চুনিন বা তার চেয়ে উপরের র্যাঙ্কের বা জনিনও বলতে পারো, কারণ তাদের সবার গায়ে নিজ নিজ ভিলেজের আইকনিক ভেস্ট বা ফ্ল্যাগ জ্যাকেট ছিল। এবার আসি আসল কথায়। যখন নারুতো একাডেমি থেকে গ্র্যাজুয়েট করেছিল তখন সেই বছর মাত্র ৯ জন স্টুডেন্টকে গেনিন হিসেবে প্রমোট করা হয়েছিল। এর মানে হলো ওই বছর কোনোহা ভিলেজ থেকে মাত্র ৯ জন নতুন শিনোবি বের হয়েছিল। আমরা জানি যে কোনোহাতে নিনজা হতে হলে সবাইকে একাডেমি থেকে গ্র্যাজুয়েট করতে হয়, আর আমি ধরে নিচ্ছি যে অন্য ভিলেজগুলোর নিয়মও একই। আর অ্যালায়েন্সের হিসাব অনুযায়ী ভিলেজে অন্তত ১৩,০০০ নিনজা তো আছেই। তো আমরা যদি মোট ১৩,০০০ নিনজাকে কোনোহা ভিলেজের এক বছরের গড় শিনোবি উৎপাদন সংখ্যা ৯ জন দিয়ে ভাগ করি, তবে এই ১৩,০০০ নিনজা তৈরি করতে তাদের প্রায় ১,৪৪৪ বছর সময় লাগার কথা। এখন তুমি হয়তো যুক্তি দিতে পারো যে ওই বছর হয়তো নিনজা হওয়ার সংখ্যাটা খুব কম ছিল, তাই মাত্র ৯ জন পাশ করেছিল। কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই। বাস্তবে সেবার একাডেমি থেকে জুনিয়র ইনস্ট্রাক্টরদের সাথে ট্রায়ালের জন্য ২৭ জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছিল, আর তাদের মধ্যে থেকে মাত্র ৯ জন, যেমন টিম 7, টিম 8, টিম 10 পাশ করেছিল। আর মানে তারা চাইলেই আরো বেশি নিনজা সিলেক্ট করতে পারতো, কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য তারা ইচ্ছে করেই কম সিলেক্ট করেছিল। তাহলে যুদ্ধে পারানোর জন্য কোনোহা এত এত নিনজা পেল কিভাবে? আচ্ছা, হতে পারে তারা বছরে হয়তো একবারের বেশি গ্র্যাজুয়েশন করায়। আমরা জানি যে নারুতো সাসকের চেয়ে বয়সে ছোট হওয়া সত্ত্বেও কয়েকবার গ্র্যাজুয়েশন টেস্টে ফেল করেছিল, তাই হতে পারে বছরে একাধিকবার এক্সাম হয়। আর আমি জানি না সেখানে কিভাবে অংশ নিতে হয়, হয়তো তুমি গিয়ে স্রেফ ট্রাই করতে পারো। কিন্তু যাই হোক, আমরা যদি ধরেও নিই যে একাডেমিতে বছরে ১০ বার গ্র্যাজুয়েশন হয়, মানে বছরে ৯০ জন নতুন নিনজা, তবুও ১৩,০০০ নিনজা তৈরি করতে তাদের ১৪০ বছরের বেশি সময় লাগবে, যেটা কোনোহা ভিলেজ সৃষ্টির বয়সের চেয়ে অনেক বেশি। আর মনে রেখো ১৩,০০০ কিন্তু বেশ কমিয়ে ধরা একটা হিসাব। হয়তো ভিলেজে আরো নিনজা একাডেমি আছে, কিন্তু গল্পে এমন কোনো হিন্ট বা ইঙ্গিত কখনোই দেওয়া হয়নি। অথবা এমনও হতে পারে যে তারা হাশিরামা সেল দিয়ে গাছ থেকে নিনজা বড় করেছে। ওহ না, দাঁড়াও, এই কাজটা তো অ্যানিমিরা মানে মাদারা আর ওবিটো হোয়াইট জেটসুদের দিয়ে করেছিল। বাই দ্য ওয়ে, তোমার যদি মনে হয় যে এই হিসাবের কোনো আগা মাথা নেই, তবে প্লিজ ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতে আমার অনেক অনেক উপকার হবে, অ্যান্ড এইরকম ভিডিও আমি ফিউচারে আরও আনবো। সো লেটস গো। আরেকটা অদ্ভুত নাম্বার হলো অ্যালায়েন্সে এত এত চুনিন কিভাবে আসলো? তুমি কি আমাকে বলবে যে তারা সবাই চুনিন এক্সাম পাশ করে এসেছে? ব্রো, এটা তো আমি কোনোভাবে বিশ্বাস করব না। আমরা জানি যে চুনিন এক্সাম বছরে মাত্র 2 বার হয়, আর আমরা নারুতোতে যে এক্সামটা দেখেছিলাম সেখানে মাত্র একজন ক্যান্ডিডেট মানে শিকামারু চুনিন হতে পেরেছিল। হ্যাঁ, মানলাম ওটা একটা ব্যতিক্রমী এক্সাম ছিল, কারণ ওরোচিমারু তখন পুরো ভিলেজ ধ্বংস করার চেষ্টা করছিল, কিন্তু তারপরেও মাত্র ৮ জন ক্যান্ডিডেট ফাইনাল রাউন্ডে যেতে পেরেছিল। তার মানে এই এক্সাম থেকে সর্বোচ্চ ৮ জন গেনিনকে চুনিন র্যাঙ্কে প্রমোট করা সম্ভব। সেই হিসাবে বছরে সর্বোচ্চ ১৬ জন নতুন চুনিন প্রমোট হতে পারে। আর আমরা যদি ধরে নিই যে এই ১৬ জন চুনিনই একই ভিলেজের, তবুও চুনিন এক্সামের মাধ্যমে প্রমোট হয়ে অ্যালায়েন্সে এই বিশাল নিনজা বাহিনী তৈরি হতে একটা ভিলেজের প্রায় ৮১২ বছর সময় লাগবে।
আমার নিজস্ব থিওরি বা হেড ক্যানন হলো, একজন গেনিন যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছায় এবং তখনও যদি সে চুনিন হিসেবে প্রমোট না হয়, তবে হয়তো ভিলেজের কাগে তাকে সরাসরি ওই পজিশনে প্রমোট করে দেয়। যদি না ওই নিনজা মাইট ডাই, মানে মাইট গার বাবার মতো যোগ্যতায় একদমই পিছিয়ে থাকে। সর্বোপরি গেনিন মূলত একটা শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস লেভেল, আর কোনো নিনজারই সেখানে সারা বছর পরে থাকার কথা না। এটা মূলত বেশি অভিজ্ঞ নিনজাদের কাছ থেকে বেসিক জিনিসগুলো শেখা আর এক্সপিরিয়েন্স অর্জন করার একটা উপায় মাত্র, যাতে একটু বয়স হলে তুমি চুনিন হতে পারো আর আরো কঠিন মিশনগুলোতে যেতে পারো। আর এই চুনিন এক্সামগুলো মূলত এলিট গেনিনদের নিজেদের স্কিল দেখানোর আর দ্রুত প্রমোট হওয়ার একটা সুযোগ, যাতে করে তারা তাদের ক্যারিয়ারে এগোতে পারে, বেশি টাকা কামাতে পারে বা এই জাতীয় কিছু। কিন্তু বাস্তবে মনে হয় না এমন কিছু হয়, কারণ সুনাডে কিন্তু শিপুডেনের সময় নারুতোকে কখনোই চুনিনকে প্রমোট করেনি। শিপুডেনের শুরুতেই নারুতো গেনিন লেভেলের চেয়ে অনেক উপরে ছিল, আর কাকুজু এবং পেইনকে একাই হারানোর পরের কথা তো বাদই দিলাম, সে তো তখন একাই কাগে লেভেলের হয়ে গিয়েছিল। আসলে সত্যি কথা বলতে কি, মাসাশি কিশিমোটো ওয়ার্ল্ড বিল্ডিং এ কখনোই খুব একটা মাস্টার ছিলেন না, আর নারুতোর এই দিকটা দেখলেই তা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। পুরো সিরিজে আমরা কখনোই এমন কোনো কিছু দেখিনি যেটা প্রমাণ করে যে তাদের কাছে এত এত শিনোবি আছে। কিন্তু তিনি গল্পটা একটা মহাকাব্যিক বা এপিক ফাইনাল আর্ক দিয়ে শেষ করতে চেয়েছিলেন, তাই ফাইটটাকে গ্র্যান্ড দেখানোর জন্য তিনি স্রেফ নিজেদের সংখ্যাটা অতিরঞ্জিত করে বাড়িয়ে দিয়েছিলেন। মানে এর আগেও যদি অবস্থা এমন হতো আর কোন হাতে যদি 13,000 বা হিসাব মতো 15,000 নিনজা থাকতো, তবে একটু ভেবে দেখো, পেইন যখন ভিলেজ আক্রমণ করেছিল তখন তাকে আরো অনেক বেশি অসুবিধার মুখে পড়তে হতো। হ্যাঁ, পেইন অনেক পাওয়ারফুল ছিল, আর এটাও ঠিক যে সব নিনজা একসাথে সবসময় ভিলেজে থাকে না, কেউ কেউ মিশনে থাকে, কিন্তু তারপরেও এত বিশাল সংখ্যক নিনজা ভিলেজ ডিফেন্ড করার জন্য নেহাতি কম কথা নয়। এছাড়াও কোনোহা আক্রমণ করার জন্য স্যান্ড এবং সাউন্ড ভিলেজের আরো অনেক অনেক বড় আর্মির দরকার হতো। যদিও চুনিন এক্সামের সময় তাদের সেই আক্রমণ ব্যর্থ হয়েছিল, কিন্তু তারপরেও তারা ভিলেজে ঢুকে বেশ ভালোই ক্ষতি করতে পেরেছিল। ওয়েল, এই বিষয়টা আসলে একটা রহস্য, এর উত্তর আসলে আমার জানা নেই। হতে পারে হাগরোমো যুদ্ধশুরার ঠিক আগে দুনিয়াকে বিশাল সংখ্যক নিনজা গিফট হিসেবে দিয়েছিলেন। এই ব্যাপারে তোমাদের থিওরি কি? তারা এত নিনজা কিভাবে পেলো বলে তুমি মনে করো? কমেন্ট করে তোমার মতামত অবশ্যই জানাও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Subscribe if you are an anime lover. See you in the next one, and tata.